শাসক দলের এমএলএ, শাসক দলের কাউন্সিলর, পুলিশের কমিশনার বিনীত গোয়েল, সেখানে কে নেই? ডিসি নর্থ, ডিসি সাউথ, বড় বড় পুলিশ কর্তারা। ঘটনা ঘটেছে ভোর রাত্রে ৩টে-৪টের সময়। আমি পৌঁছেছি সেখানে ১২টা-১টা থেকে ছিলাম। রাত্রিবেলা যতক্ষণ না বডি ছোঁ মেরে বিনীত গোয়েলের পুলিশ নিয়ে টালা থানার থেকে জোর করে সব দাহ করে দিল, ততক্ষণ সেখানে উপস্থিত ছিলাম। আমার নিজের চাক্ষুষ যা দেখেছি সেগুলো আমি আপনাদের একটু একটু করে বলবো, আপনারা শুনুন। সত্যিকারের ঘটনা হলো যে সে মেয়েটি নাইট ডিউটি দিয়েছে, তার কর্মস্থল, সে এমডি করছিল, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তার 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটির পরে খাওয়া দাওয়া করে সে সামান্য একটু বিশ্রাম নিচ্ছিল, এবং সেই সেমিনার হল, বড় হল, আমাদের এই যে প্রোগ্রাম হচ্ছে এই রকম সাইজের হল, এত বড় একটা সেমিনার হলে একটা কোনায় একটা নীল রঙের শীট পাতা, একটা ম্যাট্রেসের ওপরে ধর্ষিতার শরীর ছিন্ন বিচ্ছিন্ন, মুখ ভর্তি আঁচড়ের দাগ, কামড়ের খামচির দাগ, আপনার শরীরের জামার উপরের অংশ অর্ধেকটা হাত খোলা, নিম্নাংশ কাপড় পাশে পড়ে রয়েছে। এই অবস্থায় আমি তাকে দেখেছি। অথচ পুলিশের কর্তা তিনি বললেন, বিনীত গোয়েল প্রেস করলে বললেন একটা ঘটনা ঘটেছে, একজনের মৃত্যু হয়েছে। কখনো তিনি বললেন না যে এই শহরের একটি নামকরা সরকারি মেডিকেল কলেজে একটি মেয়ে তার ডিউটি করার সময় রাতের অন্ধকারে এই হাসপাতালের কিছু দুষ্কৃতী, যারা নেতা তৃণমূলের আশ্রিত গুন্ডা, যারা ওখানকার সমাজ বিরোধী, যারা ওই হাসপাতালের গলিতে অলিতে অন্দরে কোনায় কোনায় যারা করে খাচ্ছে, তৃণমূলের নেতারা যেমন করে খায় যার যার এরিয়াতে, সেই করে খাওয়া গুন্ডা দুষ্কৃতীরা এই মেয়েটির ওপরে যে পাশবিক পৈশাচিক নারকীয় অত্যাচার চালিয়েছিল, সেই অত্যাচার না নিতে পেরে মেয়েটি মারা যায়। এবং মারা যাওয়ার আগে সে যথেষ্ট ভালো স্বাস্থ্যের অধিকারী, সে প্রাণ চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য। তার শরীরের দাগ, ক্ষত, তার হাড় ভাঙা থেকে প্রত্যেকটা জায়গা দেখে বোঝা যাচ্ছিল সে চেষ্টা করেও পারেনি। কারণ দুষ্কৃতীরা একজন ছিল না। আমাদের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বিনীত গোয়েল, মুখ্যমন্ত্রীর যে প্রিন্সিপাল কলেজের নাম নিতেও ঘেন্না করে, ডাক্তার ফ্রেটার্নিটির, আমার ফ্রেটার্নিটির লোক, সেই ঘোষবাবু, তিনি কি বললেন? একজন ধরা পড়লেন, এবং একজন সিভিক ভলেন্টিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়রা তো সিভিক ভলেন্টিয়ার তৈরি করে, যারা পুলিশ কমিশনারের বাইক নিয়ে ঘোরাফেরা করে, যারা পুলিশের সমস্ত টাকা তোলার কাজগুলো রাস্তায় দাঁড়িয়ে করে, যাদের কোনো পুলিশের কাজ করার কথা নয়, শুধুমাত্র ট্রাফিকে হেল্প করার কথা। তারা শুধু পুলিশের গুন্ডাগর্দি, টাকা পয়সা রোজগারে সাহায্য করে, এবং পুলিশকে তারা এই টাকা পাস করতে উপরে নিয়ে যেতে সাহায্য করে বলে আজকে সিভিক ভলেন্টিয়ারদের এত রমরমা। এবং আপনারা দেখবেন প্রতিদিন কাগজে প্রতিটি জায়গায়, অন্তত আপনি যেখানে বসবাস করেন বা থাকেন বা কাজ করেন, সেখানে দেখবেন সিভিক ভলেন্টিয়ার কোনো না কোনো জায়গায় তাদের দৌরাত্ম্য। এই দৌরাত্ম্য কোত্থেকে আসে? এই কলেজের প্রিন্সিপাল, তার নামে ইডি সিবিআই যে মামলা করে কোটি কোটি টাকা ৯-৬ বার করছে, এই সাহস কোত্থেকে আসে? আজকে একটি মেয়ে তার কর্মস্থলে সরকারের রেসপন্সিবিলিটি, সরকার কাস্টোডিয়ান থেকে যদি সেই মেয়েটিকে প্রোটেকশন না দিতে পারে, তাহলে আজকে বাংলার মেয়ের সুরক্ষা কোথায়? আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আমার মেয়ে, আমি কোথায় রাখবো তাকে রাতের বেলা? শুধু ঘরের মধ্যে আটকে দেব? মুখ্যমন্ত্রী বলছেন মেয়েদের কাজের সময় কমিয়ে দিন, 12 ঘন্টা করে দিন। এটা কখনো সম্ভব? আমাদের মতো যারা আমরা লেখাপড়া শিখে বাইরে কাজ করছি, বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজ করে, ডাক্তারি করে, নার্সেরা বাড়িতে আয়ার কাজ করে, নাইট ডিউটি করে, বিশেষ করে আবার সিনেমা ফিল্ম এইসব জগতে প্রত্যেককে একটা না 20 ঘন্টা, 25 ঘন্টা, 30 ঘন্টা কাজ করতে হয়। আপনি মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি আমার ভোটে জিতে আসা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি আমার মেয়েকে প্রোটেকশন দেবেন না?
আর আপনি বলবেন আপনার মেয়েকে আপনি ঘরে রেখে দিন, 12 ঘন্টার বেশি কাজ করতে দেবেন না, আপনারা এর প্রতিবাদ করবেন না? আপনারা চাইবেন না আপনার ঘরে যে মেয়েটি তিলে তিলে আপনি বড় করছেন, যাকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, লেখাপড়া শেখাচ্ছেন, যে আপনার স্বপ্ন, যে আপনার জগৎ, সেই মেয়েটির সুরক্ষা আপনি চাইবেন না? সেটা চাইলে দোষ না। আমরা দেখেছি ঘটনা ঘটার পর থেকে কি কি হয়েছিল। ঘটনা যখন ঘটে, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে একজন ফোন করেন, আপনার মেয়ে অসুস্থ, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি এমার্জেন্সি চলে আসুন। আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি, যদি নির্যাতিতাকে এমার্জেন্সিতে আনা হয়েছিল একতলায়, তাহলে মারা যাবার পরে তার লাশটাকে সেমিনার রুমে কে নিয়ে গেছিল? কে নিয়ে সাজিয়ে গুছিয়ে ওখানে রেখেছিল? কে দায়ী, কে দেখেছে? এই প্রশ্নগুলো পুলিশ কমিশনার করবে না? কেন করবে না? কাকে বাঁচাতে করবে না? তারপরে এইটা ঘটনার পরে প্রথমে বলল মেয়েটি পাগল, তারপরে বলল আত্মহত্যা করেছে, তারপরে যখন ধোপে টিকলো না, তখন তারা কি করলো? তড়ি ঘড়ি করে 4টের পরে 6:30 7টার সময় তারা বডি নিয়ে ছো মেরে, মা বাবাকে না দেখিয়ে তারা বডি নিয়ে তারা টালা থানায় পাঠিয়ে দিল। সেখান থেকে তার সৎকার হলো। আমার এখানেও প্রশ্ন, যদি আপনার ফরেন্সিকের নিয়ম থাকে যে পোস্টমর্টম বিকেল 4টের পরে হবে না, বিকেল 4টের পরে পোস্টমর্টম হলে সেখানে শরীরে কোনো দাগ, কোনো চিহ্ন রাতে লাইটের আলোয় দেখা যায় না, সেই কারণে সেটা হবার কথা নয়, 1 নাম্বার। 2 নাম্বার, আমি নিজে একজন মহিলা, একজন ডাক্তার হিসেবে আমি কমিশনারকে ইমেইল করেছি যে আপনি দয়া করে এই শরীর পুড়তে দেবেন না, 24 ঘন্টা রাখুন, এবং এই 24 ঘন্টায় আমরা কোর্ট খুললে সকালবেলা গিয়ে দ্বিতীয়বার পোস্টমর্টম করব। করেনি, ডিনাই করেছে। কেন ডিনাই করেছে? কিসের তারা? পুলিশ কমিশনারের, ডিসির এবং ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি এখন একবার এক একটা কথা বলছেন, কিসের আগ্রহে তারা এত মিথ্যার আশ্রয় নিয়েছেন? আপনারা প্রশ্ন করবেন না? এটা আপনার জানার হক। আজকে যদি আপনি প্রশ্ন না করেন, আগামী দিনে আপনার ঘরের যে লক্ষ্মী আস্তে আস্তে বাড়ছে, যাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার মুখ বন্ধ করছে, সেই লক্ষ্মীর এই ঘটনা ঘটলে আপনি তখন কপাল চাপড়াবেন, আপনার আর কিচ্ছু করার থাকবে না। এটা মাথায় রাখতে হবে। তৃতীয় অবস্থা, কলেজের সহপাঠীরা, MBBS MDর বন্ধুরা লাইন দিয়ে আরজি করে, ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে আছে, তাদের সহপাঠীকে শেষবারের মতো তার মুখ দেখবে। বিনীত গোয়েলের পুলিশ সেই সুযোগ দিল না, ছো মেরে পুলিশকে গায়ের ওপর দিয়ে টেনে নিয়ে চলে গেল সৎকার করতে। আর জানেন সৎকার কারা করেছে? সৎকারে সেখানকার যে MLA, সেখানকার কাউন্সিলর নান্টু ঘোষ, নাম বলছি, শাসক দলের, আমার উপরে আঘাত আসতে পারে, তাকে মনে হচ্ছিল তার কারুর বোধহয় হয়েছে, তাকে শীঘ্র সৎকার করতে হবে। এই ফরেন্সিক মেডিসিনের 4টে বডি পড়েছিল 2 দিন ধরে, তাদের পোস্টমর্টম হয়নি। শ্মশানে 3টে বডি পড়েছিল, তাদের দাহ হয়নি। তড়ি ঘড়ি করে ঘাড়ের ওপর দিয়ে এর বডিটা পুড়িয়ে দেওয়ার পেছনে কি কারণ? আপনারা প্রশ্ন করবেন না? গত কয়েক বছরে আরজি করে আমরা পেয়েছি এই রকম 7 জন ডাক্তার খুন হয়েছে, তাদের বলা হয়েছে তারা আত্মহত্যা করেছেন। গত এই 14, 15, 20 বছরের মধ্যে 7 জন। একেও আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। হয়তো আত্মহত্যাই হয়ে যেত যদি না আমরা গিয়ে তার মৃতদেহ সৎকারের আগে চিঠি, চাপাটি, কোর্ট, বিজেপি, সাধারণ মানুষ, তার ছাত্র, ডাক্তাররা, বন্ধুরা ঝাঁপিয়ে পড়ে ওর জন্য প্রতিবাদ করে আজকে রাস্তায় না নামতো। আজকে আপনারা রাস্তায়, আপনাদের গলার আওয়াজ উঠছে, আজকে আপনারা বিচার চাইছেন, ধর্ষকের শাস্তি চাইছেন, আসল মানুষটিকে খুঁজে বার করতে চাইছেন। অথচ শাসক কি স্বার্থে ধর্ষককে, খুনিকে লুকিয়ে রাখছে? উত্তর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে এই মঞ্চ থেকে আমি প্রশ্ন করছি, আপনি নিজের কাছে প্রশ্ন করুন যে আপনার কিসের স্বার্থ? কেন আপনি পুলিশকে লেলিয়ে দিয়েছেন? কেন আপনি বডি পুড়িয়েছেন? কেন আপনার পোস্টমর্টমে এত গন্ডগোল? কেন আপনি ভিডিওগ্রাফি
সোনোগ্রাফি কমপ্লিট করেননি, নানান জায়গায় ব্লার আবছা করেছেন। কেন আপনি বাড়ির ইন্ডিপেন্ডেন্ট উইটনেস বলে আপনি কোনো প্রার্থীকে দেননি, বাড়ির লোককে সুযোগ দেননি, তার বন্ধুদের সুযোগ দেননি? আপনার পোষা 3 জন ইন্টার্নকে, প্রিন্সিপালের প্রিয় 3 জনকে বসিয়ে দিয়ে বলেছেন এরা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষ জানে না তারা কিভাবে প্রতারিত হয়েছে। আমার কাদম্বিনী, আমার অভয়ার পোস্টমর্টমের সময় কোনো ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল না, ছিল শাসক দলের, যাদের চটি চাটা বলি আমরা, সেই চটি চাটা 3টি ছেলে মেয়ে যারা এই প্রিন্সিপালের থেকে সুযোগ সুবিধা নেয় এবং টাকার মালিক, যার বাড়িতে এখন ইডি সিবিআই ঘুরছে, তারা ছিল। ফরেনসিক মেডিসিনের যে ফরেনসিক তদন্ত হয়েছে, আপনি জিজ্ঞেস করবেন না তার গলার এই টুটি টিপে দিতে 2টো হাত লাগে, এই জায়গাটা টিপে দাঁড়াস বন্ধ করতে, আবার তার মুখ চাপা দিতে 2টো হাত লাগে, অর্থাৎ কিনা অন্তত 4টে হাত ঘটনাস্থলে ছিল কিনা? আপনাদের সাধারণ বুদ্ধি কি বলে? অথচ আমাদের মুখ্যমন্ত্রী বললেন আমরা তো 4 দিনে ধরে দিয়েছি, তাকে হেফাজত করে দিয়েছি। আরেকজন বললেন তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া হোক। আপনাদের টুপি পরানো, আমাকে টুপি পরানো, আমার মেয়ে অভয়ার মৃত্যুর আসল খুনি, আসল দোষীকে আড়াল করার এই প্রচেষ্টা, এর প্রতিবাদ আমরা সবাই করব। তাই আমাদের একটাই বক্তব্য, আমরা আরজিকরের বিচার চাই, সত্যিকারের খুনি, সত্যিকারের ধর্ষকের সাজা চাই, এবং সবাই একসঙ্গে বলবো এই মুখ্যমন্ত্রী, এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সেটা হতে দেবেন না। তিনি ছলে বলে কলে কৌশলে লজ্জা নেই, সবকিছু মিশিয়ে তিনি এটাকে ধামাচাপা দেবেন এবং আলটিমেটলি একজন তৃতীয় ব্যক্তিকে ধনঞ্জয় সাজিয়ে তাকে বলে দেবেন ধরে দিয়েছি, নাও তোমরা এবার চুপ করো। আর সেই কারণে আজকে ডাক্তারেরা রাস্তায়, ডাক্তারেরা আজকে তারা যে কমিশনার পুলিশের গুন্ডামির জন্য আজকে অভয়ার শরীরটাকে পুড়িয়ে দেওয়া হলো, তার মেরুদণ্ড নিয়ে উপহার দিয়েছে এই পুলিশ কমিশনারকে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট শোনা মাত্র কলকাতা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে কেসটা নিজেরা সিবিআই কে দিল। লজ্জা নেই কলকাতা পুলিশের? আরজি করে 14 তারিখ রাতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যেভাবে গুন্ডামি করে 3 তলাকে ভাঙচুর করে সরকারি সম্পত্তি ধ্বংস করে তারা অভয়ার মৃত্যুর প্রমাণ লোপাট করতে চেয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোর্ট বলছে তোমাদের আর পুলিশ থাকার ক্ষমতা নেই, এর দেখাশোনা করবে এবার থেকে সিআইএসএফ। আপনারা জানেন এর চেয়ে লজ্জার কিছু হয় না। শত শত পুলিশ তাদের বাদ দিয়ে আজকে সিআইএসএফ আরজি করে দেখাশোনা করছে। আর যে এই দুষ্কৃতীদের পোষা, আসলে কি জানেন, একটুখানি বাস্তব কথা বলবো, হতে পারে সেটা রাজনৈতিক, আপনারা মনে করতে পারেন যে আমি বিজেপির হয়ে বলছি, কিন্তু ঘটনা হলো আমরা ভোটের সময় দেখেছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দেয় না, ভোট দেয় কিছু ক্যাডার, কিছু গুন্ডা। প্রতিটি বুথে কিছু ছেলে পোষা হয় যারা এই কাটমানি সিন্ডিকেটের ভাগিদার, বংশীদার। সেই ছেলেগুলো তারা করে খাচ্ছে, এই ছেলেদের করে খাওয়ার সুযোগ করে দেয় এই সরকারের পৃষ্ঠপোষকরা। এটা আপনার অঞ্চলে, আপনার মণ্ডলে, আপনার গ্রামে, আপনার পঞ্চায়েতে আপনারা জানেন। ঠিক সেরকম মেডিকেল কলেজও এই কালচার চলছে। কিছু তৃণমূলের নেতা ডাক্তার আছে যারা মাননীয়ার পা চাটা, তারা পা চেটে তারা দিনের পর দিন প্রিন্সিপাল থাকছে, ছাত্রদের বিরোধ সত্ত্বেও তাদের আবার প্রাইস পোস্টিং হচ্ছে। কোর্টে গিয়ে তাদের যদি দেওয়া হয় যে এই দুর্নীতি তারা গ্রস্ত, নিচের কোর্ট বলে দিচ্ছে তারা একেবারে ক্লিন চিট। আজকে ক্লিন চিট পাওয়া সঞ্জয় বাবু, আপনাকে কি করে ইডি সিবিআই সুপ্রিম কোর্ট আপনাকে দোষী করে জেলে পুরলো? তাহলে কে ঠিক? আমার রাজ্যের জুডিশিয়াল নিচের যে ম্যাজিস্ট্রেট যে তাকে ক্লিন চিট দিল সে ঠিক, নাকি ইডি সিবিআই সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঠিক? আপনারা বিচার করুন। এই রাজ্যে রাজনীতি করলে, তৃণমূল শাসকের দল করলে তাদের আর কোনো যোগ্যতা লাগে না, লেখাপড়া মেধা লাগে না, তাদের সৎ হওয়ার প্রয়োজন নেই। 2 হাতে লুটপাট করো, মানুষের গলা টেপো, যত
তৃণমূলের হয়ে কাজ করো, তৃণমূলের হয়ে ভোট করো, আর তৃণমূলের হয়ে টাকা তোলো, টাকাটাকে পাঠিয়ে দাও কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে। এই হলো আজকে রাজনীতির ক্রাইটেরিয়া। আর সেই জায়গায় মারা গেছে আমার বোনটি। আমার বোনটি হয়তো কোনোভাবে জেনে গিয়েছিল এই দুর্নীতির যে প্রেক্ষাপট, এই যে সঞ্জীব ঘোষ থেকে শুরু করে অভিজ্ঞদের বিরূপাক্ষ যেসব নামগুলো আসছে, তারা ডাক্তার, তারা শিক্ষিত, তারাই কালপ্রিট। আপনি দেখবেন সিবিআই আলটিমেটলি তাদের মধ্যে থেকেই কাউকে একজন বা দুজনকে বার করবে, যারা দেখবেন আলটিমেটলি এই ঘটনার আসল আসল ধর্ষক, আসল খুনি। আমার তো মনে হয় পুরো বাকি গল্পটা সাজানো। জানি না ভবিষ্যৎ বলবে, সিবিআই বলবে, সুপ্রিম কোর্ট বলবে, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমার অভিজ্ঞতা, আমি বললাম যে মেয়েটিকে হয়তো আদৌ তাকে ধর্ষণ করা প্রথমে হয়নি, তাকে খুন করা হয়েছিল, কারণ সে জেনে গেছিল এই দুর্নীতি। যেভাবে আরো 7 জন আরজি করে ডাক্তার সুইসাইড করেছে, আর সেইটা জানার পরে রেপের গল্প সাজিয়ে তাকে বাকি কাজটা একজনকে ধনঞ্জয় বানিয়ে বাংলার মানুষকে বোকা বানানো হয়েছিল। আমি আমার বক্তব্য আর বড় করব না, আপনারা সবাই সব জানেন, আপনারা সবাই সব অবগত, কিন্তু আমাদের সকলের মনে একটাই ভয়, আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের অভয়া, আমার ঘরের মেয়েটিকে আমি নিরাপদে রাখতে পারবো তো? এই মুখ্যমন্ত্রীর আমলে আমাদের রাজ্যে প্রতিদিন প্রতি ঘন্টায় 3টে করে রেপ, অ্যাটেম্প টু রেপ হয়, অ্যাটেম্প টু মেয়েদের উপর অত্যাচার হয় বা রেপ করে মার্ডার হয়। একটা বিচার পেয়েছে? 27,000 2022 সালের এনসিআরবি ডেটা বলে 27,000 কেসের মধ্যে, আমি রাফলি বলছি, শুধুমাত্র 900 জন শাস্তি পেয়েছে। মাত্র 2% মেয়েদের ওপর অত্যাচার রেপ করলে সাজা পায়, বাকি 98 যে কলার তুলে ঘুরে বেড়ায়। আর সেই জন্য দিনের পর দিন মেয়েদের ওপর অত্যাচার রেপের ঘটনা এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বেড়ে চলেছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে।